আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 2। মার্কিন ভেটোর কারণে গাজার হামলা বাড়িয়েছে ইসরায়েল, বলছে চীন। জানাবো রাশিয়াকে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনে পিটিআই তথা ইমরান খানের দলের বিরোধীদের সমঝোতা। এদিকে ইউক্রেনের সরকার পতন হতে যাচ্ছে, বিপদে ভলোদিমির জেলেনস্কি। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলকে এই মুহূর্তে এবং বিনা শর্তে বলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 2। সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। সন্দেহ করা হচ্ছে হামলাটি ইসরায়েলের চালানো। খবর বিবিসির। সিরিয়ার সামরিক বাহিনী বলছে কাফর সোসা জেলায় একটি ব্লকের ফ্ল্যাটগুলোতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করলে 2 বেসামরিক নিহত হন। একটি পর্যবেক্ষণকারী গোষ্ঠী বলছে 2 বিদেশি ও 1 সিরিয়ান বেসামরিক নিহত হয়েছেন। ওই এলাকায় ইরানের রেভলিউশনারি গার্ড ও লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ জ্যেষ্ঠ নেতারা ঘন ঘন যাতায়াত করতেন। ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরায়েল স্বীকার করেছিল তারা সিরিয়া, ইরান ও এর মিত্র গোষ্ঠীগুলোর অবস্থানে কয়েকশো হামলা চালিয়েছে। গেল মাসে দামেস্কে এক হামলায় রেভলিউশনারি গার্ডসের 5 সদস্য কর্মকর্তা সহ সিরিয়ার বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ইসরায়েলকে ওই হামলার দায় স্বীকার করা হয়। সামরিক বাহিনীর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাকে বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল 9টা 40 দিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে দামেস্কের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাফর সোসা জেলার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। এতে 2 বেসামরিক নিহত হন, একজন আহত হন বলে সূত্রটি জানায়। মার্কিন ভেটোর কারণে গাজার হামলা বাড়িয়েছে ইসরায়েল, বলছে চীন। মার্কিন ভেটোর কারণে ইসরায়েল গাজা হামলা বাড়িয়েছে বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেছেন জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। মার্কিন সিদ্ধান্ত চলমান যুদ্ধকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। মাও নিং বলেন, যুক্তরাষ্ট্র আবারও এককভাবে ভেটো দিয়েছে, তারাই গাজাকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষই তীব্র হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। চীনা মুখপাত্র বলেন, শৃঙ্খলতা বন্ধ করতে নিরাপত্তা পরিষদকে দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে। এটি একটি নৈতিক বাধ্যবাধকতা, এটি এড়িয়ে যাওয়া যায় না। তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা পরিষদকে আরও দায়িত্বশীল ও অর্থবহ পদক্ষেপ নিতে এবং গাজায় যুদ্ধ থামানোর জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাব। উল্লেখ্য, জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে চীন বিরতির পক্ষে ভোট দিয়েছে। রাশিয়াকে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিল ইরান। 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতাকে আরও বৃদ্ধির লক্ষ্যে রাশিয়াকে অন্তত 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র 300 থেকে 700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত বছরের শেষ দিকে তেহরান ও মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের এই চালান পাঠানো হয়েছে। খবর রয়টার্সের। 2023 সালের শেষের দিকে তেহরান ও মস্কোয় পৃথক বৈঠকে এই অস্ত্র চুক্তি হয় বলে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। পরে চুক্তি অনুযায়ী জানুয়ারির শুরুতেই অস্ত্রের চালান শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সেনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত অন্তত 4টি ক্ষেপণাস্ত্র চালান পাঠানো হয়েছে, যা আগামী সপ্তাহগুলোতে আরও বেশি হবে। ঊর্ধ্বতন অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের কিছু চালান বিমানের মাধ্যমে পরিবহন করা হয়েছিল, বাকিগুলো জাহাজে করে ক্যাসপিয়ান সাগর দিয়ে পাঠানো হয়। তিনি জানান, এটি লুকানোর কোনো কারণ নেই। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আমরা যে কোনো দেশে অস্ত্র রপ্তানি করতে পারি। তবে বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অন্যদিকে পেন্টাগন এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, 2022 সালে ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে অস্ত্র সহযোগিতা জোরদার করেছে ইরান ও রাশিয়া। তেহরান ও মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী জানুয়ারির শুরু থেকে পাঠানো এই ক্ষেপণাস্ত্রগুলো ফাতে 110 গোত্রের, যেগুলো 300 থেকে 700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শাহবাজকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনে পিটিআইয়ের বিরোধীদের সমঝোতা। শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে রেখে অবশেষে পাকিস্তানে কেন্দ্রীয় সরকার গঠন করতে যাচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। ফলে 8 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কাটল। খবর দ্য ডনের।
মঙ্গলবার রাতে ইসলামাবাদের জারুরদারির বাসভবনের যৌথ সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি ঘোষণা দেন পিপিপি এবং পিএমএলএন প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করেছে এবং এখন আমরা সরকার গঠনের অবস্থানে আছি। পাকিস্তানি তেহরিক ইনসাফ পিটিআই ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের কেন্দ্রে সরকার গঠনের মতো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তিনি বলেন, পিপিপি ও পিএমএলএন জোট সরকার গঠন করতে যাচ্ছে। পিএমএলএন নেতা শাহবাজ শরীফ আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। প্রেসিডেন্ট হবেন পিপিপি এর কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ বলেন, আসিফ আলী জারদারিকে পরবর্তী 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ভোট তাদের আছে। এ সময় মুত্তাহিদ কওমি মুভমেন্ট পাকিস্তান সহ অন্য মিত্র দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। এদিকে এই সরকারকে বিগত পাকিস্তান ডেমোক্র্যাট মুভমেন্ট পিডিএম জোট সরকারের দ্বিতীয় মেয়াদ বলে উল্লেখ করে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলকে এই মুহূর্তে এবং বিনা শর্তে বলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বলেছে জাতিসংঘ সর্বোচ্চ আদালতের উচিত হবে না এমন কোনো পরামর্শমূলক মতামত দেওয়া যাতে ইসরায়েলকে কোনো নিরাপত্তা গ্যারান্টি ছাড়াই ফিলিস্তিন রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় ভূমি থেকে এই মুহূর্তে এবং বিনা শর্তে সরে যেতে বলা হবে। স্টেট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত আইন পরামর্শক রিচার্ড ভিসেক দ্য হেগ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর জন্য 15 জন বিচারকের প্যানেলকে বলেন তাদের উচিত হবে না দশকের পর দশক ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এক পরামর্শমূলক মতামতের মাধ্যমে সমাধানের চেষ্টা করা, যেটা শুধুমাত্র একটি পক্ষের ইসরায়েলের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর খুঁজবে। তিনি বলেন, পশ্চিম তীর এবং গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার নিয়ে যে কোনো পদক্ষেপ ইসরায়েলের প্রয়োজনীয় নিরাপত্তা চাহিদা বিবেচনা করে নিতে হবে। শুনানির তৃতীয় দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে বক্তব্য দেয়, ইসরায়েল 1967 সালে আরব ইসরায়েলি যুদ্ধের পর যেসব জমি দখল করেছে সেখানে তাদের কর্মকাণ্ডের আইনগত ভিত্তি নিয়ে পরামর্শমূলক মতামত দেওয়ার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ আদালতকে অনুরোধ করেছে। আদালতের মতামতের আইনগত কোনো বাধ্যবাধকতা থাকবে না। 52টি দেশ ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে তাদের মতামত জানাচ্ছে, যাদের বেশিরভাগ ইসরায়েলি নিয়ন্ত্রণের অবসান চাইছে। ইউক্রেনের সরকার পতন হতে যাচ্ছে, এশিয়া টাইমস তথ্য। ওয়াশিংটন এবং এর মিত্র আশা করেছিল তারা ক্রেমলিন থেকে পুতিনকে সরিয়ে দিতে পারবে। সরকার পরিবর্তনের সেই সম্ভাবনা এখন আরও স্পষ্ট উঠেছে, তবে তা রাশিয়ান নয় বরং ইউক্রেনের উত্তরাঞ্চলে শহর আবদিপকার নিয়ন্ত্রণ নিয়ে রুশ সেনারা নিয়েছে। আবদিপকার নিয়ন্ত্রণ হারানো কিয়েভের জন্য একটি বড় পরাজয়, কারণ সমগ্র ইউক্রেন এখন রাশিয়ার সামনে অনেকটা মুক্ত। রাশিয়ার সঙ্গে সমঝোতা বা যুদ্ধ চালিয়ে যাওয়া যে কোনো সিদ্ধান্তের আগেই কিয়েভ সরকার পরিবর্তন ঘটতে যাচ্ছে তাই স্পষ্ট। আবদিপকা শহরে খুব কাছাকাছি ডনবাস অঞ্চলের রাজধানী এলাকা দনেতস্কের প্রবেশদ্বারেও বলা হয় শহরটিকে। দনেতস্ক এবং লুহানস্ক উভয় পূর্ব ইউক্রেনের অঞ্চল এবং এখানে বেশিরভাগ রাশিয়ান ভাষী জনসংখ্যার বসবাস। স্থানীয় বাসিন্দারা রাশিয়ার সঙ্গেই থাকতে পছন্দ করে, ফলে এই সমগ্র অঞ্চলটিতে এখন রাশিয়ার একক আধিপত্য প্রতিষ্ঠিত হলো। আবদিপকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য 4 মাস আগে হামলা শুরু করে রাশিয়া। জানুয়ারি থেকে পিছু হটতে শুরু করে ইউক্রেন সেনারা। শহরে অবস্থিত কোক প্লান্টের দখল নিতে মরিয়া হয়ে রুশ কমান্ড। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রুশ সৈন্যরা শহরটির 2 দিক থেকে ব্যাপক গোলা নিক্ষেপ করতে শুরু করে। রাশিয়া যখন শহরটি নিয়ন্ত্রণ নেয় তখন শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবদিপকা শহরটি অত্যন্ত সুরক্ষিত করে রেখেছিল ইউক্রেন এবং রাশিয়ান সেনাবাহিনীর জন্য এটি ছিল একটি কঠিন লক্ষ্য। রুশ সেনারা শহরটিতে 4 দিক থেকে ঘিরে ফেলে এবং অস্ত্র ও খাদ্যের সরবরাহ বন্ধ করে দেয়। রাশিয়ার এই কৌশল কার্যকর হয় এবং চতুর্মুখী আক্রমণ একসময় শহরে অবস্থান করা ইউক্রেন সৈন্যদের মনোবল ভেঙে পড়ে। এক পর্যায়ে অন্য সৈন্যদেরকে শহর থেকে বের করে নেয় কিয়েভ। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য শহরটি ছিল একটি চ্যালেঞ্জ। পূর্বাঞ্চলের যুদ্ধে কিয়েভ টিকে থাকতে পারবে কিনা তাই শহরের ওপর নির্ভর করছিল, ফলে যে কোনো মূল্যে জেলেনস্কি শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে চেয়েছিলেন। আবদিপকার প্রতিরক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট না হয়ে জেলেনস্কি তার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি ঝালঝুনিকে বরখাস্ত করেছিলেন। পরিবর্তে তিনি দায়িত্ব দেন জেনারেল সিরস্কিকে। সিরস্কির যুদ্ধ কৌশলের আগে বাকমুতের পতন ঘটেছিল এবং সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল।